Okay, I started recording. Okay, so continuing from the end of mid আমরা যতটুকু বলছিলাম সেটা হচ্ছে যে DFT এর যে মেইন আইডিয়া সেটা হচ্ছে converting an endpoint signal from time domain to an n by 2 plus 1 by 2 plus 1 point signal in the frequency domain. এরকম দুইটা সিগন্যাল পাবো আমরা, একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে কমপ্লেক্স। মেইন আইডিয়া যেটা সেটা হচ্ছে এই REX আর IMX এরকম দুইটা সিগন্যাল পাবো, REX আর IMX এরকম দুইটা সিগন্যাল পাবো, দুইটাই হবে হচ্ছে এরকম এই n by 2 plus 1 পয়েন্টের, ঠিক আছে। এন্ড এই n by 2 plus 1 পয়েন্ট যে থাকবে মানে এখানে তার মানে কি এটা 0 থেকে n পর্যন্ত যাবে। এটা যেটা ছিল এটা হচ্ছে 0 থেকে n minus 1 পর্যন্ত যায়, 0 থেকে n minus 1 the time domain signal, ওটার যে ইন্ডেক্স গুলো ওগুলো হচ্ছে এরকম 0 থেকে n minus 1 পর্যন্ত যায়। সো টোটাল n পয়েন্টস। আর এটা হচ্ছে n by 2 plus 1 মানে হচ্ছে এটা 0 থেকে n by 2 পর্যন্ত যাবে, not n by 2 minus 1 because as you can see এটা plus 1 একটা আছে এখানে, সো ইন্ডেক্স ওয়াইজ এটা n by 2 পর্যন্ত যাবে ডাইরেক্ট। সো একইভাবে এটাও 0 থেকে n by 2 পর্যন্ত যাবে। তো এই ইন্ডেক্স গুলোতে ভ্যালু কি কি থাকবে, এই যে REX 0 তে কি ভ্যালু থাকবে 1 2 ডট ডট n by 2, একইভাবে এখানে 0 0 1 2 ডট ডট n by 2, এভাবে করে যে ইন্ডেক্স গুলোতে যে ভ্যালু গুলো থাকবে ভ্যালু গুলো কি হবে, সেই ভ্যালু গুলো হচ্ছে বেসিক্যালি এদের অ্যামপ্লিটিউডটা হোল্ড করবে। 0th ফ্রিকোয়েন্সির কোসাইনের অ্যামপ্লিটিউড কি হওয়া লাগবে in order to recreate that time domain signal। একইভাবে 0th এটার 0th পজিশনে যেটা থাকবে সেটা হচ্ছে the amplitude of, মানে এখানে আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে এই ভ্যালু কি থাকে, এখানে যে ভ্যালুটা থাকে সেটা অ্যাকচুয়ালি কি মিন করে। the value that is stored in each of these index locations is actually the amplitude of the এই ইন্ডেক্স ধরো I, আমি ইন্ডেক্সটাকে যদি এখন I বলি, suppose the index is I in each of the cases, then amplitude of frequency I f equals to I cosine and sine। কোসাইন হচ্ছে এখানে যাবে, মানে কোসাইন অফ জিরো ফ্রিকোয়েন্সির এটা হচ্ছে এই REX 0 তে যাবে, আর সাইন অফ জিরো ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড IMX 0 তে যাবে। এভাবে করে কোসাইন অফ সাইন অফ ওয়ান ফ্রিকোয়েন্সি যেটা ওই ওয়ান ফ্রিকোয়েন্সি যাবে হচ্ছে সাইন যেহেতু বলছি সেটা হচ্ছে IMX 1, আর কোসাইন যদি বলি অফ ফ্রিকোয়েন্সি 1 সেটা যাবে হচ্ছে REX 1। এভাবে করে প্রত্যেকটা ভ্যালু আমাদের স্টোর হবে আর কি প্রত্যেকটা পজিশনে। তো এবং আমরা যে এই কনভার্সনটা করি এই কনভার্সনের দুই রকম ইয়ে বলা হয়, প্রসিডিউর দুই রকম আছে। দুই রকম বলতে আসলে মানে ইন্টারচেঞ্জিং আর কি। একটা হচ্ছে সিনথেসিস যেটা হচ্ছে কনভার্টিং ফ্রম ফ্রিকোয়েন্সি টু টাইম ডোমেইন, দ্যাট ইজ কল্ড দ্য ইনভার্স DFT, এন্ড দ্য আদার ইজ দ্য রিয়েল DFT, ফরওয়ার্ড DFT। রিয়েল DFT যেটা ওটা হচ্ছে অ্যানালাইসিস বলে ওটাকে। এখানে যেটা করছে সেটা হচ্ছে এখানে সিনথেসিস নিয়ে আগে ডিসকাস করছে, ফরওয়ার্ড DFT নিয়ে পরে ডিসকাস করছে। মানে এখানে এই ইকুয়েশনে এই যে জিনিসগুলো আসতেছে REX কে IMX কে এগুলো যে আসতেছে এইগুলো আসতেছে ফ্রম দ্য রিয়েল DFT। রিয়েল DFT তে কেমন হবে সেটা আমরা পরে বলবো, হাউ উই ক্যালকুলেট দ্য REX, এন্ড ওটা ইউজ করে আবার উইল হ্যাভ টু রিভার্স ব্যাক টু গেট দ্য অরিজিনাল XI। সো দিস ইজ দ্য টাইম ডোমেইন। ওকে, সো এখানে যেটা বের করতেছে সেটা হচ্ছে গেটিং টাইম ডোমেইন from the frequency domain information. So these are the frequency domain information, and we are trying to get the time domain. So this one is called the inverse DFT. It shows the relationship between inverse DFT. It shows the relationship between the frequency domain information and the original time domain. Time domain এর ith frequency বের হবে এভাবে প্রত্যেকটা frequency domain information use করে। So we will be talking about that in a minute. এখন কথা হচ্ছে এগুলো আমরা কিভাবে পাই, এটা পাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে যদি আমরা দেখতে যাই আসলে আরো পরে আসে, that is here the analysis. The analysis actually discusses how you get the REX and IMX, all these things. So আমরা এখনো ওটাতে যাই নাই। So suppose for simplicity যে আমাদের REX আর IMX আছে somehow. Okay, so suppose that we have the REX and IMX, somehow we already have it. Then how we would get back the original one, we would get back using this equation যেখানে এগুলাকে বলা হচ্ছে if you remember আমরা বেসিস ফাংশন নিয়ে কথা বলছিলাম, DFT বেসিস ফাংশন, যেগুলো হচ্ছে এই cos 2 pi ki by n, sin 2 pi ki by n, k এর বিভিন্ন ভ্যালু এর জন্য আমরা বিভিন্ন রকমের বেসিস ফাংশন পাবো। there are exactly that many basis functions here. Okay, so and this basis functions actually run from 0 to n by 2, as you can see summation টা 0 থেকে n by 2 পর্যন্ত যায়, k এর ভ্যালু 0 থেকে n by 2 পর্যন্ত হতে পারে।
তার মানে the multiples of 2 pi that we can have for both cos and sine are from 0 to n by 2. Okay, and this is just the equation that would give you the each of the samples of the original time domain signal. এখন আমরা আপাতত এটা নিয়ে চিন্তা করতেছি না যে এখানে এই পার্টটা কি আর এই পার্টটা কি, এগুলা দেখার জন্য আমাদের পরে যাওয়া লাগবে, অ্যানালাইসিসটাতে যাওয়া লাগবে এটা দেখার জন্য। So suppose we somehow have this, so now we can continue. So what it says here is that এগুলো আমাদের অলরেডি জানা যে any endpoint signal xi can be created by adding n by 2 plus 1 cosine wave and n by 2 plus 1 sine waves. So this is what is being what is happening here. n by 2 plus 1 cosine, এইটা যদি আমি সামেশন 0 থেকে n by 2 করি তাহলে টোটাল n by 2 plus 1 cosine wave আমি পাবো। একইভাবে 0 থেকে n by 2 পর্যন্ত সামেশন করলে n by 2 plus 1 sine waves পাবো, and each of the cosines and sines are being scaled by a factor, and this factor is the REX and IMX, and what these are will be coming to that later. So the amplitudes of the cosine and sine waves are held in the arrays IMXK and REXK. আচ্ছা, এটা তো আমি কিছুক্ষণ আগে বললাম, সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ইন্ডেক্স পজিশনে কি ভ্যালু হোল্ড করতেছে। I just told you that is these index positions are holding the amplitudes of the cosine and sine waves. আচ্ছা, এখানে একটা ঝামেলা করছে, আমি এই জন্য এখানে একটা নোট দিয়ে রাখছি, দ্যাট ইজ এখানে বইয়ের মধ্যে জিনিসটা উল্টা লিখছে, এখানে লিখছে কোসাইন আর সাইন ওয়েভ, বাট ওয়েন রাইটিং আউট দ্য IM and RE দিস শুড হ্যাভ বিন রিভার্সড। RE তে হচ্ছে কোসাইন থাকে রেসপেক্টিভলি বললে RE হচ্ছে আগে আসার কথা, IM হচ্ছে পরে আসার কথা, ঠিক আছে, বিকজ কোসাইন আগে বলছি সাইন পরে বলছি। সো আমি জাস্ট এখানে একটা নোট দিয়ে রাখছি যে there is a mistake here, IMX and REX should be reversed, this should come first, this should come second, because কোসাইন যায় RE তে আর সাইন বলা যায় IM তে। ওকে, সো the arrays, এই দুইটা অ্যারে আমরা এখানে ইউজ করতেছি IMX কে আর REX কে, আমরা কিন্তু আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবা, we are not using actually REX কে and IMX কে, notice that there is a bar over them, x এর উপর একটা বার আছে, এখানে x এর উপর একটা বার আছে। what does this mean? এটা হচ্ছে একটা নরমালাইজড ভার্সন। অ্যাকচুয়াল REX কে আর অ্যাকচুয়াল IMX কে এর ভ্যালুগুলো ডিফারেন্ট, এখানে আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে নরমালাইজড ভার্সন অফ দেম। সো হাউ আর উই নরমালাইজিং ইট? এটা নরমালাইজেশন ফর্মুলা হচ্ছে এটা, ইফ উই নো দ্য অরিজিনাল REX, মানে ফ্রিকোয়েন্সি ইনফরমেশনটাকে আমরা অলরেডি একটু স্কেলিং করে নিচ্ছি, সেটা হচ্ছে REX বার ইজ বেসিক্যালি REX ডিভাইড বাই n by 2 ফর অল k, প্রত্যেকটা kth ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা ডিভাইড বাই n by 2 করব, that's how we get the kth index for x bar. একইভাবে IMX গুলো সেম, জাস্ট আমরা মাইনাস করতেছি, এখানে মাইনাস করে তারপর ডিভাইড বাই n by 2, and there is a special case here. Notice that এটা সব ধরনের ইন্ডেক্সের জন্য এই এটা করা হচ্ছে, এই স্কেলিংটা করা হচ্ছে, বাট দুইটা স্পেসিফিক ইন্ডেক্সের জন্য আমরা এই স্কেলিংটা করি না, সেটা হচ্ছে রিয়েল এক্স এর 0th ফ্রিকোয়েন্সি আর রিয়েল এক্স এর n by 2th ফ্রিকোয়েন্সি, এদেরকে আমরা n by 2 দিয়ে ডিভাইড করি না, এদেরকে আমরা n দিয়ে ডিভাইড করি। ওকে, সো দিস আর এই দুটো জাস্ট স্পেশালি মনে রাখা লাগে, এগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্য স্পেশালি জাস্ট আলাদাভাবে হ্যান্ডেল করা লাগে। সেটা হচ্ছে ফার্স্ট আর লাস্ট এই দুইটা ফ্রিকোয়েন্সিকে ডিভাইড বাই n, and all the other frequencies will get divided by n by 2, and this is how we get the bar, x bar, REX bar and IMX bar, ঠিক আছে? Yes, did anyone have a question? জি ভাই, এই উপরের ইকুয়েশনটাতে প্রথম ইকুয়েশনটাতে এখানে এখানে যে REX যেটা আর IMX এই দুইটাতে তো মানে n by 2 plus 1 টা ভ্যালু থাকে, তাই না, ফ্রিকোয়েন্সি আর কি, কিন্তু কম্পোনেন্টও তো আবার n by 2 plus 1, তাই না? মানে আমি যদি এখানে 0 থেকে n by 2 যদি লুপ চালাই তাহলে আমি জাস্ট একটা করে নিচ্ছি, একটা কম্পোনেন্টের মানে একটা কোসাইনের একটা করে ফ্রিকোয়েন্সি নিচ্ছি, কিন্তু আমার তো n by 2 plus 1 টা কোসাইন ওয়েভের মধ্যে আবার n by 2 plus 1 টা ফ্রিকোয়েন্সি আছে, তো ওইটা কিভাবে কি হচ্ছে? না n by 2 plus 1 টা কোসাইন ওয়েভের মধ্যে n by 2 plus 1 টা ফ্রিকোয়েন্সি আছে, মানে বুঝলাম না। মানে n by 2 plus 1 রিয়েল কম্পোনেন্টের মধ্যে তো প্রতিটা কম্পোনেন্টে তো আবার n by 2 plus 1 টা ফ্রিকোয়েন্সি না এরকম না। Okay, if you want to visualize it, if you have an array in the time domain that goes from 0 to n by 2, 0 1 n by 2 বলতেছি, এটা হচ্ছে n minus 1, এটা হচ্ছে টাইম ডোমেনে তোমার যদি n পয়েন্ট সিগন্যাল হয় এটা এইভাবে হবে। ফ্রিকোয়েন্সি ডোমেনে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তুমি বেসিক্যালি জাস্ট এরকম দুইটা অ্যারে পাবা, যেখানে হচ্ছে তোমার
0 থেকে n/2 পর্যন্ত যাবে। সো টোটাল n/2 প্লাস 1টা পয়েন্ট আছে। একইভাবে 0 থেকে n/2 পর্যন্ত যাবে, টোটাল n/2 প্লাস 1টা পয়েন্ট আছে। কিন্তু এখানে যে ভ্যালুগুলো আছে, এটা তো আমি ইন্ডেক্সের কথা বলছি। আচ্ছা, ইন্ডেক্স গুলো এখানে লিখি, এখানে এখানে ভ্যালু রাখি, ঠিক আছে, এখানে ইন্ডেক্স গুলো লিখতেছি। তো এখানে অ্যাকচুয়াল ভ্যালুগুলো কি আছে? ভ্যালুগুলো কিন্তু 0 n/2 না, ভ্যালুগুলো অন্য কিছু হইতে পারে। ভ্যালুগুলো লাইক 500, 300, 1, 2, 3 মাইনাস সামথিং, এখানে অনেক রকমের ভ্যালু হইতে পারে। এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো কি মিন করতেছি? এই ভ্যালুগুলো হচ্ছে এই বিভিন্ন এই ফ্রিকোয়েন্সির কোসাইন ওয়েভের কি অ্যামপ্লিটিউড থাকা লাগবে। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য কোসাইন ওয়েভ অফ অ্যামপ্লিটিউড 0, অ্যামপ্লিটিউড বলছি, ফ্রিকোয়েন্সি। দিস ইজ দ্য কোসাইন ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি 0, হুইচ ইজ এ ডিসি কম্পোনেন্ট। এটার অ্যামপ্লিটিউড আমি কত রাখবো? এটার অ্যামপ্লিটিউড ধরো আমি 300 অ্যামপ্লিটিউড ইউজ করতেছি, ঠিক আছে। তো ও তখন এখানে এটা 0th পজিশনে 300 থাকবে। জি ভাই, এই জিনিসটাই কিন্তু 143 পেজে বইয়ের এখানে গেলে আমি মনে কোশ্চেনটা মুছাইতে পারবো। 143? জি ভাই, 143 বেশি আগে চলে গেছে। এই যে এটা এখানে ভাই দেখেন 0th পজিশনে কোসাইন ওয়েভের কতগুলো কম্পোনেন্টে 0th পজিশনের কিন্তু অ্যামপ্লিটিউড ভ্যালু অনেকগুলো। ধরেন ফার্স্ট এরটা 300, এরপরেরটা ধরেন 3 নাম্বারটাতে কিন্তু 0তে আবার 300 ধরেন নাই, এরকম আর কি। তো এটা কিভাবে কি হচ্ছে? মানে তুমি বলতেছো যে এটা একটা কোসাইন ওয়েভ, তারপরে এটা আরেকটা কোসাইন ওয়েভ, হ্যাঁ, এগুলো? হ্যাঁ, 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 ওইটা আবার 0th পজিশনে বা এই ফ্রিকোয়েন্সিতে তো আবার এক একটা অ্যামপ্লিটিউড। তো এটা হ্যাঁ, কিভাবে কি হচ্ছে? হ্যাঁ। এখন আমরা এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে কোসাইন ওয়েভ অফ জিরো, জিরো ফ্রিকোয়েন্সি না, এটা হচ্ছে কোসাইন ওয়েভ অফ 1 ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটা হচ্ছে কোসাইন ওয়েভ অফ 2 ফ্রিকোয়েন্সি। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে কোসাইন ওয়েভ অফ 0th ফ্রিকোয়েন্সি, যেটা এই কোসাইন ওয়েভ অফ 0th ফ্রিকোয়েন্সির আমরা কত মানে স্কেল করে নিব, প্লাস কোসাইন ওয়েভ অফ 1 ফ্রিকোয়েন্সির এটার কত স্কেলিং করে নিব। আমি যদি এখন অত স্কেলিং করি, ধরো এটা আমি স্কেলিং করলাম, এটা কত হবে? 1 হইতে পারে হয়তো, এটা হয়তো 1 হবে। এটা কত হবে? 3, মানে 3.9 আই গেস। সো ধরো এইভাবে করে নিলাম। আমি এইভাবে করে বিভিন্ন জিনিসের যদি বিভিন্ন রকম স্কেলিং নিই, তারপরে যদি এগুলোকে পয়েন্ট ওয়াইজ অ্যাডিং করি, আমি অরিজিনাল সিগন্যালটা পাবো কিনা, ওটা হচ্ছে আমার টার্গেট। সো আমি এখন এটার এটার হবে হচ্ছে 1, এটা হবে 3.9 প্লাস এটা মাইনাস সামথিং, ঠিক আছে, -2 হয়তো। তো -2। সো এই 0th পয়েন্টে 1 প্লাস 3.9 -2, তারপর এখানে যেটা সবগুলোর 0th পয়েন্ট গুলো যদি আমি এখন যোগ করি, আমার অরিজিনাল টাইম ডোমেনের ফার্স্ট পয়েন্টটা পাবো, ফার্স্ট মানে 0th পয়েন্টটা পাবো, ঠিক আছে। আচ্ছা, বুঝছি। তো এভাবে করে আমার টার্গেট হচ্ছে এরকম যে বিভিন্ন রকম কোসাইন ওয়েভ অফ ডিফারেন্ট অ্যামপ্লিটিউডস যদি আমি অ্যাডাপ্ট করি, সুপারপজিশন করলে আমি অরিজিনাল পয়েন্টের প্রথম ইয়েটা পাবো, প্রথম ইন্ডেক্সটা পাবো। এভাবে করে আবার এই ওয়ানটা কিভাবে এর ওয়ান, এটা কত হবে আমি জানি 3.8 হয়তো, এটা হয়তো -1.9। তো এইভাবে করে সবগুলো যোগ করলে আমি ওর সেকেন্ড পয়েন্টটা পাবো, মানে ওয়ানটা পাবো। এখানে 0th পয়েন্ট, এটা 1th পয়েন্ট, এভাবে করে আমি পাবো। সো দ্যাট ইজ মাই টার্গেট, যে এইভাবে করে একটা ইকুয়েশন ডিজাইন করা। এন্ড ডিজাইনিং দিস ইকুয়েশন ফ্রম স্ক্র্যাচ ইজ ভেরি ডিফিকাল্ট। সো হোয়াট উই আর, মানে আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে ডাইরেক্ট একটা ইকুয়েশন আছে আমাদের। সো দ্যাট ইজ হোয়াট উই আর ইউজিং। Okay, so we are not seeing the derivation here. We are directly using this equation. So this equation allows us to get back the original signals, each of the points, 0th, 1th, 2th, সবগুলো পয়েন্ট আমরা পাবো by using different cosines and some amplitudes that is coming from their frequency domain information. So এগুলো আসছে frequency domain information থেকে। এগুলোর ভ্যালু কত আমরা এখনো জানি না। এটার ভ্যালু, এগুলোর ভ্যালু কি আমরা ডিরাইভ করে এটা আবার দেখার জন্য আমাদের ইয়েতে যেতে হবে, ওই অ্যানালাইসিসে যেতে হবে। এখন আমরা দেখতেছি সিনথেসিস, where we assume that we already have this and we are just trying to reconstruct our original signal point by point. আমরা এখানে পয়েন্ট বাই পয়েন্ট করতেছি, 0th পয়েন্ট, 1th পয়েন্ট, এভাবে করে প্রত্যেকটা জেনারেট করতেছি। ওকে, সো যে ভ্যালুগুলো থাকবে ওটা তো অলরেডি বললাম, যে এখানে ভ্যালুগুলো কি থাকবে। ভ্যালুগুলো আসলে সিগনিফাই করে অ্যামপ্লিটিউডস অফ দ্য কোসাইন্স এন্ড সাইন্স। সো এবং আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে অরিজিনালি রিয়েল এক্স আর আইএমএক্স যা ছিল সেগুলোকে আমরা আবার স্কেলিং করতেছি। এখানে ডেরিভেশনটা আমরা দেখতেছি যে কেন স্কেলিংটা করা লাগে। মেইন থিং ইজ দ্যাট ইউ নিড টু স্কেল, আদারওয়াইজ হোয়াট ইউ উইল গেট ইজ দ্য, ইফ ইউ ডু নট ডু দিস, এই যে আমরা স্কেলিং গুলো এখানে করতেছি, এটা যদি না করি আমরা অরিজিনাল সিগন্যালটা পাবো, বাট অরিজিনাল সিগন্যালের একটা ডিফারেন্ট স্কেল ভার্সন পাবো, নট দ্য অ্যাকচুয়াল অরিজিনাল সিগন্যাল। সাপোজ দ্য অরিজিনাল সিগন্যাল ওয়াজ সামথিং লাইক, এটা ধরো একটা সাইন ছিল, এখন আমরা সাইনটা পাবো না, আমরা ধরো মানে এরকম এরকম মানে কিছু একটা সাইন লাইক, বাট উইথ আ ডিফারেন্ট অ্যামপ্লিটিউড, আমরা স্কেল ডিফারেন্ট একটা স্কেলে পাবো। সো ইন অর্ডার টু গেট ব্যাক দ্য এক্সাক্ট
same thing. We have to reverse this in that way. মানে এখানে স্কেলিংটা ভাবে করা লাগে, এন্ড ওটা করার মেইন রিজন হচ্ছে আবার কেন এই আরইএক্স টা কিভাবে ডিফাইন, ওটার উপর অনেক কিছু ডিফাইন করে। যেমন যখন আমরা অ্যানালাইসিসটা দেখবো তখন দেখবো যে আরইএক্স টা বের করার জন্য সে কি ধরনের ইমপ্লিমেন্টেশন ইউজ করছে, ওই ইমপ্লিমেন্টেশনটাকে রিভার্স করার জন্য এখানে এই ইয়েটা করা লাগে, স্কেলিংটা করা লাগে ইন অর্ডার টু গেট ব্যাক দ্য অরিজিনাল সিগন্যাল। সো এন্ড রিমেম্বার, এটা একটা জাস্ট স্পেশাল কেস মনে রাখার জিনিস, সেটা হচ্ছে সব ধরনের ইন্ডেক্সের জন্য আমরা n/2 দিয়ে স্কেল ডাউন করা লাগে, except for the first and last where we have to scale down by n. Okay, and only for the real part, not the imaginary. Okay, so now if you wanted to do this in a computer program, then how would you do this? And another thing, তোমাদের এখন এই জিনিসটা দেখার পর একটা জিনিস মাথায় আসার কথা, যে this thing seems very highly, what can I say, মানে tedious to execute this manually. এটা আসলে অনেক tedious. এই ইকুয়েশনটা যদি আমি ম্যানুয়ালি এক্সিকিউট করতে দিই for n equals to 5 or greater, this will take almost more than half an hour, 45 minutes লাগবে just for a 5 point বা তার চেয়ে বেশি পয়েন্ট সিগন্যাল যদি আমি দিই। অরিজিনাল সিগন্যাল যদি আমি রিকনস্ট্রাক্ট করতে দিই given this information, if I want you to reconstruct the original signal for n greater than equal to 5, you'll take a lot of time. Similarly, it will take a lot of time to calculate the DFT as well. এই আরইএক্স আর আইএমএক্স এগুলো ক্যালকুলেট করতেও যথেষ্ট টাইম লাগে ফর n greater than equal to 5, মানে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে আর কি টাইমটা। এটা বড় জোর ফিজিবল হচ্ছে 4 পয়েন্টের জন্য হাতে কলমে খাতায় করা যায়, আদারওয়াইজ এই পুরো জিনিসটা আসলে একটা কম্পিউটারে করা জিনিস, এটা হাতে করা জিনিস। ফর আন্ডারস্ট্যান্ডিং উই ক্যান ডু সাম অফ देम ইন হ্যান্ড রিটেন, মানে হাতে কলমে করা যায় to understand it by manually executing, but ultimately we will have to implement it. So now suppose we are implementing it in a computer program. So what do we actually do? So there are 3 actions that must be done here, and এই তিনটা জিনিস মনে রাখলে আমাদের পুরো জিনিসটা মানে ইমপ্লিমেন্টেশনটা খুব ইজিলি গ্রাস্প করা যায়। So the first thing is divide all the frequency domain by n/2. Also notice that frequency domain, we are assuming that we already have it. Okay, we have the REX and IMX. So if you already have it, what you just have to do is that in the first step you divide all of them by n/2. Okay, all of them. এখানে কিন্তু স্পেশাল কেস দুটো বলা আছে যেগুলো n/2 দিয়ে ডিভাইড করতেছি না, ওটাকে আমরা আবার পরে দিয়ে রিঅ্যাডজাস্ট করব, জাস্ট এই দুটাকে আবার ডিভাইড, একটা ডিফারেন্ট ডিভিশন করব আর কি, ওটা এখন দেখা যাবে। সো ফার্স্ট উই ডিভাইড অল দ্য ফ্রিকোয়েন্সি by n/2. Second, we change the sign of all imaginary values. Okay, so as you can see, এই IMX bar ওই ফর্মুলাতে ইউজ করতে হলে আমার সবগুলো IMX কে মাইনাস করে ডিভাইড বাই n/2 করা লাগবে। সো সবগুলোকে প্রথমে n/2 দিয়ে ডিভাইড করলাম, তারপরে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম সব IMX কে, সো উই গেট IMX k bar. Then third, we divide the first and last samples in the real part, এই REX0 and REX n/2 by 2. So we just get this. প্রথমে আমরা সবগুলোকে n/2 দিয়ে ডিভাইড করছি, সো এভরিথিং ওয়াজ লাইক দিস, বাট এই দুইটা স্পেশাল কেস করার জন্য থার্ড স্টেপে গিয়ে আমরা জাস্ট এই REX0 আর REX n/2 এই দুইটা স্যাম্পলকে আমরা 2 দিয়ে ডিভাইড করছি, সো উই জাস্ট গেট ডিভিশন বাই n. ওকে, সো if you can actually perform n/2 divide by 2 whole জিনিসটা করলে actually divide by n আসে, you can just see it for yourself. Okay, so when you do this, the entire DFT will be something like this. এখানে actually একটা পুরো সুডো কোডই দিয়ে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি সুডো কোড না, এটা এমন সুন্দরভাবে দিয়েছে এটা ফুললি এক্সিকিউট করা যায়, মানে you can actually try it out and try to translate this thing into MATLAB and get the result. খুব ইজিলি ইমপ্লিমেন্ট করা যাবে, you don't actually have to do anything from your own since everything is already given here. You just have to translate it, make it work the way you're intending it. So difference যেটা মানে নোটিস করার মতো হচ্ছে, notice this part where the k runs from 0 to 256. Here we are considering a signal of 512 point n equals 512. So আমরা একটা 512 পয়েন্ট সিগন্যাল কে DFT করলাম, DFT করে somehow we just have REX and IMX. Okay, each of them run from 0 to 256, 0 to n/2 আর কি, so 0 to 256 run করে REX and IMX. So we are trying to reconstruct our original 512 point signal. So what are we doing? ওই original signalটা হবে হচ্ছে x. So we are running the inner loop I from 0 to 512 511 মানে 0 to n-1 অতটুকু পর্যন্ত রান করতেছি, and for generating each of the points we are using
rex k that and also cos 2 pi k তো আর এই কে গুলো রান করা হচ্ছে from 0 to 256 okay so এটা হচ্ছে one of the implementation where k loops through each sample and I loops through each sample in x so k loops through rex and imx and I loops through each sample in x the original signal so this is one implementation there is another implementation একটা alternate code দিয়ে রাখছে এই alternate code actually কোথায় চেঞ্জ করবে it will only change these parts from 420 to 460 okay এই পার্ট গুলো খালি চেঞ্জ করবে আর এখানে চেঞ্জটা কোথায় হচ্ছে জাস্ট নোটিস দিস মানে দুটোটাই কিন্তু আসলে কাজ করে বাট আই এম অ্যাকচুয়ালি ট্রাইং টু সে হিয়ার ইজ দ্যাট both of these implementations are correct so here the outer loop runs for k here the outer loop runs for I the inner loop runs for k মানে আমরা প্রত্যেকটা পয়েন্ট জেনারেট করার জন্য সবগুলা কে একবারে ইউজ করে ফেলতেছি আর এখানে হচ্ছে ডিফারেন্ট এখানে হচ্ছে আমরা সবগুলা পয়েন্টের একটা পোরশন জেনারেট করে ফেলতেছি একবারে তারপর আবার সবগুলো পয়েন্টের আরেকটা পোরশন জেনারেট করে ফেলতেছি so these two ultimately when you perform all of the summations together এই পুরো লুপ থেকে বের হয়ে যাওয়ার পরে রেজাল্টটা আলটিমেটলি সেমই হয় বাট এক্সিকিউশন জাস্ট স্টেপ গুলো ইন্টারমিডিয়েট স্টেপ গুলো তখন ডিফারেন্ট হবে আর কি ইফ ইউ ওয়ান্ট টু গিভ সাম প্রিন্ট স্টেটমেন্টস হিয়ার ভিতরে তুমি যদি কিছু প্রিন্ট স্টেটমেন্ট দাও ইউ উইল সি ডিফারেন্ট রেজাল্টস ফ্রম হিয়ার এন্ড হিয়ার ইউ উইল সি সাম ডিফারেন্ট রেজাল্টস একটাতে হচ্ছে আমরা এই ইমপ্লিমেন্টেশনে আউটার লুপে যেহেতু আই আছে তার মানে আমরা এই ith মানে zeroth স্যাম্পলটা পুরোপুরি একবারে ক্রিয়েট করে ফেলতেছি ইউজিং অল দ্য কেস and here what we are doing is we are not getting the zeroth sample totally from all the case we are only getting partially next k তে আমরা আরেকটু বেটার পাবো থার্ড কে তে আরেকটু বেটার পাবো মানে সবগুলো i এর আরো বেটার মানে অ্যাপ্রক্সিমেশন করতে করতে আলটিমেটলি ফাইনাল ফুল ফর্মটা পেয়ে যাবো when k runs through all 256 ঠিক আছে so these are the two implementations for inverse DFT. Okay, so inverse DFT we can consider that we have understood মানে সবাই কি বুঝছি আমরা এই ইমপ্লিমেন্টেশনটা এখানে কোডটা অ্যাকচুয়ালি কি করছে how this code actually converts this equation এইখানে যে একটা ইকুয়েশন দেখাইছে for only this equation we have to write all this code এই জিনিসটা কি সবার বুঝা গেছে এখন কোন থেকে বুঝা গেছে এই inverse DFT এর কোডটা is there any problem here ভাই ওখানে n/2 দিয়ে ভাগ কেন দেই বা n দিয়ে ভাগ কেন দেই আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমাদের মানে বুঝা ডিরেক্টলি পসিবল না আনলেস উই গো থ্রু দ্য মানে देयर আর লটস অফ রিসার্চ পেপার অন দিস অন ডিএফটি এন্ড এভরিথিং আর মেইন যে জিনিসটা এখানে ভাগটা n/2 কেমন আসছে সেটা বোঝা খুবই কঠিন বাট কেন ভাগ দেয় সেটা বলতে পারি সেটা হচ্ছে এই আরইএক্স যখন বের করা হয় ওই ডিএফটি এর সময় আমরা কিন্তু এখানে কি করতেছি ইনভার্স ডিএফটি করতেছি আমরা এখনো ডিএফটি এর কথা বলিনি আরইএক্স কেমনে বের হয় আমরা জানি না সো আরইএক্স বের করার সময় যা করা হয় ওটাকে রিভার্স করার জন্য আমাদের ডিভাইড বাই n/2 টা করা লাগতেছে আদারওয়াইজ হোয়াট উই উড গেট ইজ আ সিগন্যাল অরিজিনাল সিগন্যাল সাপোজ আমরা অরিজিনাল সিগন্যাল যেটা ছিল সেটা যদি এরকম হয় এটা ধরো শেপটা এরকম ছিল আমরা যদি এটা না করতাম আমরা সেম শেপটাই পাইতাম বাট সেম শেপের একটা মানে স্কেল ভার্সন পাইতাম ঠিক আছে মানে এটা আমরা এরকম একটা সেম ফ্রিকোয়েন্সির একটা ডিফারেন্ট স্কেলিং ভার্সন পাইতাম সো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য অরিজিনাল সিগন্যালটা পাওয়ার জন্য আমাদের হচ্ছে এই কাজটা করা লাগে এন্ড দিস অ্যাকচুয়ালি কামস ফ্রম হাউ ডিএফটি ইজ ডিফাইন্ড ডিএফটি কেমনে আরইএক্স আইএমএক্স বের করতেছে ওটাকে রিভার্স করার জন্য এই ডিভিশনটা দরকার হয় এখানে n/2 দিয়ে ডিভাইড আর এখানে n দিয়ে ডিভাইড there are a bunch of videos on YouTube that actually explain this division n/2 and why it is divided by n/2 and why it is divided by n একটা মাল্টিপল ভিডিওস আছে এটার উপরে আমি কয়েকটা দেখছিলাম বেশ আগে I'll be giving a link to those in your Google Classroom or in LMS then you can get a better idea of why exactly n/2 দিয়ে কেন আমরা ডিভাইড করতেছি and এখানে কেন n দিয়ে ডিভাইড করতেছি the main idea is that we are trying to reverse what DFT is doing okay so okay now DFT আমরা অলরেডি যে কিছুক্ষণ আগে বললাম সেটা ছিল ইনভার্স DFT so now we are going for forward DFT actually কিভাবে এই জিনিসগুলো বের করবে এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম REX IMX ওগুলো সে কিভাবে বের করবে ওগুলো আসতেছে কই থেকে so DFT which is the reverse of what we just said can be calculated in 3 different ways first is by formulating it as a set of simultaneous equations then এটা হচ্ছে বুঝার জন্য কাজে আসে বাট এটা এক্সিকিউট করা যায় না বিকজ অনেক মানে সাইমালটেনিয়াস ইকুয়েশন মানে বুঝতে হতো you would have to solve
linear system, we already know in linear algebra how we solve simultaneous equation. Do you guys remember Gauss elimination? এটার কথা মনে আছে? Gauss elimination. Do you guys remember this? Yeah. So ওটা দিয়ে আমরা কি করতাম, আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স ফর্মে এনে তারপরে এখানে হচ্ছে একটা অগমেন্টেশন করে দেন উই ইউজ দ্য রো এশেলন ফর্ম, ওই ফর্মটা ইউজ করে আমরা পুরো জিনিসটা সলভ করতাম, রাইট? we could solve multiple 4 or 5 equations using simultaneous equations using that method, but you can already guess যে ওই জিনিসটা কি পরিমাণ ভেক্সিং মানে টায়ারিং হবে if we had to do this for 6, 7 or more equations. As many points as we have, that many simultaneous equations we will have. So এটা equation solve করে মানে solve করাটা খুবই tiring and tedious, so we do not actually go through this method of calculating the DFT. So এখন আমরা আরেকটা মেথড যেটা বলি, সেকেন্ড মেথড, দ্যাট ইজ কল্ড কোরিলেশন। এন্ড কোরিলেশন আমরা অলরেডি জানি কোরিলেশন জিনিসটা কি, আমাদের আগের চ্যাপ্টার থেকে আসতেছে কনভলিউশন কোরিলেশন। কোরিলেশন ছিল হচ্ছে কনভলিউশনের মতোই প্রসিডিউর where you just do not flip the impulse response or the second signal that you're trying to find. So this is correlation, আমরা অলরেডি আগে বলছিলাম, এটা হচ্ছে ডিটেক্টিং a known waveform in another waveform. Okay, and the third method is called the fast Fourier transform. And এটা the difference যেটা হয় fast Fourier transform আর normal Fourier transform এর মধ্যে difference যেটা, সেটা হচ্ছে a DFT normally works with endpoints, directly endpoint এর উপর কাজ করে using loop, মানে একটা endpoint এর জন্য একটা loop design. আর fast Fourier transform হচ্ছে different in the sense that it will perform this loop n times for a single point. এটা হচ্ছে n টা DFT calculate করে each of a single point. এটা মানে আমরা এখানে এফএফটি নিয়ে এক্স্যাক্টলি কথা বলতেছি না, বাট আমরা একটা মেথড জানা রাখলাম আর কি, যে এফএফটি আর নরমাল ডিএফটি এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। ডিএফটি হচ্ছে একসাথে এন পয়েন্ট কে নিয়ে কাজ করে, আর এফএফটি হচ্ছে ডিএফটি কে নিয়ে কাজ করে ফর আ সিঙ্গেল পয়েন্ট, এন্ড ইট ডাজ দিস ওয়ার্ক এন টাইমস। এনটা ডিএফটি ক্যালকুলেট করে, এখানে হচ্ছে আমরা একটা ডিএফটি ক্যালকুলেট করি ফর এন পয়েন্টস, এখানে হচ্ছে এনটা ডিএফটি ক্যালকুলেট করে ফর ওয়ান পয়েন্ট, জাস্ট রিভার্স দ্য সিনারিওস আর কি। তো এখানে হচ্ছে প্রথমে যেই মেথডটা ডিসকাস করছে, বাট এটা আমরা অ্যাকচুয়ালি ফলো করবো না, এখানে এটা নিয়ে খুব বেশি কিছু বলাও নেই, আমাদের জাস্ট লাস্ট পার্টটাই দরকার আছে সাইমালটেনিয়াস ইকুয়েশনের। সেটা হচ্ছে এটা কেন মানে দরকার হয় আর কি, why is it important. Mainly it shows why it is possible to decompose a signal into sinusoids and how many sinusoids are needed, and that the basis functions must be linearly independent. তো আমরা যদি এই জিনিসটা ফলো করি, মানে আমরা এখানে বলতেছি কি সাইমালটেনিয়াস ইকুয়েশন আমরা সলভ করে এই জিনিসটা পাবো ইউজিং গস এলিমিনেশন, মানে লিনিয়ার অ্যালজেব্রা এটা ফলো করলে আর কি, অ্যাজ ইউ ক্যান সি মানে গস এলিমিনেশনের কথা বলা আছে। সো ওটা করা মানে কি, মানে হচ্ছে আমরা একটা ওই ধরনের একটা ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে যেখানে আমাদের পিভট থাকবে, ঠিক আছে, পিভট থাকবে ওরকম, তারপর আমরা এখানে একটা অগমেন্টেশন করে পুরো জিনিসটা সলভ করব। হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি সলভ আ লিনিয়ার সিস্টেম লাইক দিস ইফ ইউ হ্যাভ সাম নন মানে ইন্ডিপেন্ডেন্ট, আমাদের যদি ইন্ডিপেন্ডেন্স না থাকে একটা রো এর সাথে আরেকটা রো এর যদি ইন্ডিপেন্ডেন্স না থাকে, ইফ ইউ পারফর্ম পিভট, এই পিভট মাইনাস এই পিভট তুমি যদি করো, তোমার যদি এখানে সব জিরো চলে আসে। ডু ইউ গাইস রিমেম্বার দিস? এই জিনিসগুলোকে মনে আছে যে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা এই কতগুলো জিনিস হয়তো তোমাদেরকে আস্ক করছিল হাসানুল কবির স্যার। হাসানুল কবির স্যার কি তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা নিয়েছিল? না স্যার, না ভাই, সনি সনি সনি। আচ্ছা, তা উনিও হয়তো এই জিনিসটা তোমাদেরকে বলছিল যে এই লিনিয়ার ইকুয়েশন গুলো ইন্ডিপেন্ডেন্ট হওয়া আর নন ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কি। ডু ইউ গাইস রিমেম্বার দ্যাট? ফর এক্সাম্পল 2x plus 3y equals to suppose 3y is equal to ধরো I don't know 9 maybe, okay, and then 4x plus 6y equals to 18. So এখানে কি তোমরা কোনো ঝামেলা বুঝতেছো যে both are same lines? Yes, both are actually the same equations. That's the thing that I'm trying to say here. They must be linearly independent. Otherwise, if you perform Gauss elimination, what you will get is when you perform a row minus a row, তখন তোমার একটা রোতে পুরো জিরো চলে আসবে, বিকজ তুমি আসলে সেম ইকুয়েশন মানে সেম ইকুয়েশনকে সেম ইকুয়েশন থেকে মাইনাস করছো। এই ইকুয়েশনটাকে তুমি 2 দিয়ে ডিভাইড 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, ওকে, মাল্টিপ্লাইং 2 by 1 by 2, multiplying equation 1 by 2 and then subtracting 2 from 1, you'll get 0 here, right? So that means these two equations are not linearly independent. স্যার দুটো ইকুয়েশন যদি প্যারালাল হয় তাহলে কি সেটাকেও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো? দুইটা ইকুয়েশন যদি প্যারালাল হয়, প্যারালাল
প্যারালাল লাইন মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি 9 18 না, এটা হচ্ছে 9 ধরো ডিফারেন্ট কিছু, রাইট? এরকম কিছু বলতেছো? জি স্যার। ওরা 3 দিন হ্যাঁ, থাকবে, ওরকম হলে তাহলে এটা 2 দিন ইয়া হচ্ছে না, মানে তোমার তাও তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি হচ্ছে, আচ্ছা তাও তো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। তোমার তো যখন তুমি এটা থেকে এটা ডিভাইড করবা, মাল্টিপ্লাই করে যখন তুমি মাইনাস করবা, তখন তোমার এখানে তো এই পিভট পয়েন্ট গুলো তো জিরো চলে আসতেছে। whenever you have zero in the pivot point, that gives you an indication that these two equations are not independent. Parallel line ও ইন্ডিপেন্ডেন্ট না। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা মেইন ইয়ে হচ্ছে যে ওদের মধ্যে তোমার এই ধরনের একটা ইয়ে আছে, মানে অর্থোগনালিটি আই থিঙ্ক, মানে একটা এই ধরনের প্রপার্টি থাকে যেখানে হচ্ছে এটা একটা ভেক্টর, if I consider this as a vector and this is a vector, if I perform dot multiplication between them, dot product between them, what I will get is মানে 0 পাবো, ঠিক আছে? cos 90 আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি 0 পাবো। ভাই লাইক বোথ প্যারালাল এন্ড সেম লাইনস, যেটা হ্যাঁ মানে both parallel and same স্লোপ line। সেম হইলে হ্যাঁ হচ্ছে স্লোপ, এখানে মেইনটাই হ্যাঁ, হচ্ছে স্লোপ। ইন্ডিপেন্ডেন্স অ্যাকচুয়ালি ডিফাইন হচ্ছে স্লোপ দিয়ে। তুমি যদি slope বলো যে দিয়ে। প্যারালাল লাইন, দেন দে আর নট দ্য সেম লাইন। দিস টু আর দ্য সেম লাইন এন্ড এটা হচ্ছে প্যারালাল লাইন, বাট বোথ অফ দেম হ্যাভ স্লোপ 0। সো স্লোপ যদি 0 হয় তার মানে হচ্ছে ওরা ইন্ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য ওদের মধ্যে 90 ডিগ্রি হতে হবে, তো মানে অর্থোগোনালিটি প্রপার্টিটা আর কি। সো এটার জন্য এই সাইমালটেনিয়াস ইকুয়েশন থেকে আমরা হচ্ছে ওই নোশনটা পাই যে আমাদের এই জিনিসগুলো অর্থোগোনাল হওয়া লাগে। দ্যাট ইজ ওয়াই উই অ্যাকচুয়ালি হ্যাভ ডিফাইন্ড cos and sines like them. Why do we use cos 2 pi ki as the 2 pi ki by n? আমরা এটাকে কেন বেসিস ফাংশন বলতেছি, ডিএফটি বেসিস ফাংশন আমরা বলছিলাম সাইন আর কজ এর এই জিনিসগুলোকে, আমরা এগুলোকে কেন বলতেছিলাম? মেইন রিজন ইজ দ্যাট দে হ্যাভ দিস প্রপার্টি। এদেরকে কেন আমরা বেসিস ফাংশন হিসেবে ইউজ করতেছিলাম? বিকজ দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটাই হচ্ছে মেইন রিজন ফর ইউজিং দেম। ওকে, সো এটা হচ্ছে simultaneous equation থেকে মানে আমরা জাস্ট এই নোশনটাতে আসতে পারি, বাট উই ডু নট অ্যাকচুয়ালি ইউজ simultaneous equation. We do not solve n equations like them using Gauss elimination. Then what do? We do the আমরা নরমালি যেটা ফলো করি সেটা হচ্ছে correlation method, and even this correlation method is also very difficult. আমি কিছুক্ষণ আগে বললাম যে এটা 4 পয়েন্টের জন্য হাতে হাতে করা যায়, কিন্তু 5 বা তার চেয়ে বেশি হইলে এক্সপোনেনশিয়ালি টাইম বাড়তে থাকে। 5 এর জন্য ধরো তোমার 40 মিনিটের মতো লাগবে, 6 পয়েন্টের জন্য তোমার 1 ঘন্টা বেশি লাগবে। In this way your time will just increase exponentially, right? So that is why even this correlation is not actually useful all the time, but this correlation can be implemented in a computer. Okay, so that is why we normally know about correlation. আর আরেকটা জিনিস যেটা বললাম ওই FFT, if you implement FFT, then that is the fastest method that can handle 1000 points without any issue. Okay, correlation will actually suffer even for a computer. A computer will also suffer running that many loops for 1000 point. So this is actually the standard way of calculating DFT, and this was known since a long time ago. FFT is comparatively newer compared to this DFT by correlation. Okay, I've started recording. Achha. So কোথায় ছিলাম? Okay, so as an example, এখানে ওরা যেটা করতেছে for DFT by correlation, they are calculating 64 point DFT, which will give you a 33 point real REX and 33 point IMX. তো ওখানে কি কি থাকে এটা অলরেডি আগে বলছি যে এই 33 পয়েন্টস গুলোতে কি কি থাকবে। সো as here ওরা যে এক্সাম্পলটা দেখাচ্ছে সেটা হচ্ছে জাস্ট ক্যালকুলেটিং IMX3 বের করার জন্য কি কি করা লাগে, জাস্ট এই সিঙ্গেল স্যাম্পলটা যদি এটা বের করা জানি, then you just repeat it for all the other ones. So what will IMX3 hold? IMX3 will hold the amplitude of the sine wave that makes 3 complete cycles. মানে এক কথায় sine wave of frequency 3 এর sine wave এর amplitude কি হওয়া উচিত ওটা হোল্ড করবে হচ্ছে IMX3. So all the other frequency will be calculated in a similar manner. So এখানে ওরা যেটা করে using just you can go through the example that they show in the figure. এখানে ওরা যে এক্সাম্পলটা শো করছে আর কি। So they have this x1 and this S3, which is sine wave of frequency 3. আমরা হচ্ছে এখানে correlation করতেছি। You guys already remember what correlation is, right? Correlation মানে হচ্ছে আমরা একটা সিগন্যাল এই x আর h, এই দুটো সিগন্যাল আমরা যদি correlation বের করি, আমরা তখন রেজাল্ট কি পাই? We get a peak in those locations where there is মানে ম্যাচিং, যেখানে ম্যাচিং হয় সেখানে আমরা পিক পাই, ঠিক আছে? আর যেখানে যদি দুইটা সিগন্যাল ম্যাচ না করে
দেন আমরা যদি ওদের মধ্যে কোরিলেশন করি তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে we will get peak in those locations that will match and we will also get negative peaks মানে downward peaks in those locations where it won't match ঠিক আছে সো এখানে হচ্ছে এই জিনিসটাই করছে যে they have two time signals x1 and x2 the first signal x1 is composed of nothing but a sine wave of frequency 3 that makes 3 cycle মানে check করতে frequency 3 in contrast x2 is composed of several sine and cosine waves none of which makes 3 cycles ঠিক আছে তার মানে এগুলা হচ্ছে এক কথায় just as an example here they are using some other sines and cosines that are not frequency 3 so x1 is of frequency 3 and x2 is not frequency 3 something else okay so মানে combination of other frequencies আমরা ইউজ করতেছি সো এরকম যদি দুইটা সিগন্যাল আমরা রাখি x1 আর x2 এন্ড আমরা যদি এবারে এর সাথে sin s3 এর সাথে আমরা যদি এটাকে কোরিলেট করি here s3 as you can see in this example s3 is this same s3 is being used for both since s3 is the basis function the third basis function okay so আমরা first basis function second basis function third basis function এভাবে করে সবগুলো ইউজ করি এখন আমরা যদি imx3 বের করতেছি সো আমরা এখন থার্ড বেসিস ফাংশনটা ইউজ করতেছি সো for the third basis function we are using x1 which is similar to this and x2 which is not similar to this when you perform correlation what do you think you're going to get for this case you're going to get the correlation result as something like this okay for this case you'll get the correlation result as something like this you will get some peaks you'll get some negative peaks in some other locations and at the end if you perform the summation if you perform the point by point summation what you're going to get is you're going to get 0 here the overall result is going to be 0 or close to 0 here and here you're going to get a large positive value এটা হচ্ছে মেইন আইডিয়া ঠিক আছে এখানে এই যে ফর্মুলাটা দেয়া হয়েছে এই REX আর IMX এর জন্য if you use this formula in all cases you are actually doing things like this you are taking a signal that matches the frequency and you are taking another signal that won't match the frequency যেগুলো ম্যাচ করবে না ওদের আলটিমেট কোরিলেশন রেজাল্ট 0 আসবে আর যেগুলো ম্যাচ করবে তাদের কোরিলেশন রেজাল্ট এমন ভাবে আসবে যে ওদের যোগ করলে নন জিরো আসবে মানে মোটামুটি পজিটিভ ভ্যালু আসবে ঠিক আছে সো দিস ইজ দ্য মেইন আইডিয়া অফ ডিএফটি বাই কোরিলেশন এইজন্য এটাকে ডিএফটি বাই কোরিলেশন বলে আমরা অলরেডি কোরিলেশন দেখছি আগের চ্যাপ্টারে এবং আমরা জানি কোরিলেশন বলতে কি বোঝায় ঠিক আছে তো এখানে অলরেডি বলে দিছে যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাকচুয়ালি চেক আউট চ্যাপ্টার 7 where we introduce the concept of correlation and as you recall what does correlation do it detects a known waveform contained in another signal in order to do that it multiplies the two signals and adds all the point in the resulting signal okay multiplies the two signals and then adds all the points in the resulting signal so এখানে তুমি যদি দুইটা সিগন্যালকে মাল্টিপ্লাই করো they are similar and then you add them up you're going to get a large positive value okay and if they are not similar then you won't get any large positive value at the end the summation of them will give you something close to 0 ঠিক আছে so this is how you actually get the different frequencies in each of these positions যে ফ্রিকোয়েন্সি গুলো অ্যাকচুয়ালি প্রেজেন্ট আছে ওই সিগন্যালে ওগুলোর জন্য আমি কোরিলেশন করে হাই ভ্যালু পাবো আর যে ফ্রিকোয়েন্সি গুলো প্রেজেন্ট নাই ওদের সাথে কোরিলেশন করলে I'll get something like this and adding them মানে following this summation will give me something close to 0 okay so এখানে এটার একটা ডাইরেক্ট মানে কথায় এই জিনিসটা বলা আছে figure C and D both display the signals we are looking for that is the sine wave of 3 cycles and E and F are respectively the multiplications ঠিক আছে এই যে E and F are respectively the multiplications with the basis and these two individual ones and then the sum of all the points in E is 32 while the sum of all the points in F is 0 showing we have found the desired algorithm so that is why we use correlation here correlation করলে এই জায়গায় আমি সামেশন করলে আমি 32 পাচ্ছি মানে এটা আসলে ডিফার করে বেসড অন দ্য নাম্বার অফ পয়েন্টস আর এখানে আমি হচ্ছে 0 ক্লোজ একটা ভ্যালু পাচ্ছি সো দ্যাট ইজ ওয়াই এই জিনিসটা আমাদের ইউজ হয় দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফর্মুলা আর কি when you are implementing it this is the formula that you will use for calculating REXK and IMXK আমাদের notice that we have both basis functions here and we are multiplying the what can I say the signal the original signal amplitudes with this one এই পুরো জিনিসটা আসলে if you recall মানে তোমরা যদি আগের চ্যাপ্টারটা দেখো you'll just see that this is simply the equation of correlation okay
এখানে এই যে জিনিসটা আছে, this is just the correlation equation. This is also the correlation equation, but here we are just multiplying minus. This is the only difference. IMX এর মধ্যে আমরা just minus দিয়ে multiply করতেছি. Otherwise, this is also the correlation equation. Here we are correlating with all the different signs of different frequencies using K. And here we are correlating with all the cosines of different frequencies by looping through K. So এটার implementationটা কি হবে? Implementationটা হবে হচ্ছে outer loop এ I 0 থেকে n-1 পর্যন্ত যাবে, আর inner loop এ cos এর ভ্যালু গুলো সব K এর বিভিন্ন যে ভ্যালু গুলো আছে, all those values will be used. Okay. Or otherwise you can also implement it in the reverse way, the one that I mentioned for inverse DFT. এখানেও এই ধরনের কাজ করে, যেখানে K কে আউটারে রাখা যায়, I কে ইনারে রাখা যায়। ওকে, তো এখানে একটা কোড দেয়া আছে, as you can see এখানে একটা কোড দেয়া আছে. This is the code for forward DFT. You can check this out and try to implement this in your own fashion using some system like Python or MATLAB. For your lab in the next week, you'll be implementing it in MATLAB. So do practice this. এটা আগে থেকে প্র্যাকটিস করে রাখলে জিনিসটা খুবই ইজি। ওকে, otherwise this thing might seem a bit difficult. Okay, so বেসিক্যালি হইতেছে মানে কে ফ্রিকোয়েন্সির জন্য বের করার জন্য আমি ইনপুট সিগন্যালটাকে জাস্ট কে ফ্রিকোয়েন্সির একটা কোসাইন আর সাইন ওয়েভের সাথে করেলেশন করব, তাইলে যে ম্যাচ পাবো তাইলে ওটাই ওই ম্যাচগুলাই হচ্ছে আমার ওই kth ইনডেক্সে REX এর kth ইনডেক্সে স্টোর হচ্ছে, ঠিক আছে? আর সাইনের সাথে যেখানে যেখানে ম্যাচ পাচ্ছি ওগুলো IMX এর kth ইনডেক্সে স্টোর হচ্ছে। এভাবে হইতেছে সিগন্যালগুলো বের হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এভাবে বের হচ্ছে। আর এই জন্য এটা হচ্ছে আমরা কিভাবে REX আর IMX পাই, জিনিসটা অনেক সিম্পল। এই ইনভার্স DFT করতে গেলে তখন আবার এই জিনিসটাকে ডিভাইড বাই n/2 আর ওই সব হাবিজাবি আসে, মানে ওই স্পেশাল মানে স্কেলিং গুলো আসে আর কি। বাট এগুলো এখানে কোনো দরকার নেই, এখানে কোনো স্কেলিং করা লাগে না, বিকজ এখানে অলরেডি তুমি একটা জিনিস খেয়াল করবা যে তুমি স্কেলিং কিন্তু একটা ভিতরেই করছো। এখানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ওয়াইজ স্কেলিং হয়েছে একটা, ডু নোটিস। এখানে আমরা কিন্তু ডাইরেক্ট 2π এর kth মাল্টিপল ইউজ করতেছি না, আমরা একটা পয়েন্ট ওয়াইজ একটা স্কেলিং ভিতরে করছি আমরা ফ্রিকোয়েন্সির মধ্যে। আর ওখানে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সির মধ্যে স্কেলিংটা করি নাই, আমরা ডাইরেক্ট অ্যামপ্লিটিউডটাকে স্কেলিং করতেছি। সো দিস ইজ দ্য টু ডিফারেন্স দ্যাট happens between the frequency domain and the time domain. This is just something you have to look out for. Ultimately the process is very easy. Here what you are doing is simply the correlation. আমরা আগের চ্যাপ্টার যদি মানে ভালো মতো বুঝি correlation, then you can easily notice that this is just correlation. ঠিক আছে? And we are actually done pretty much. আমাদের এরপরে যে জিনিসগুলো আছে, আরো কিছু জিনিস আছে। This topic is almost over. এই চ্যাপ্টারটা almost over, আর মনে হয় 2-3টা টপিক আছে, but we won't go towards that today. আমাদের মেইনলি ল্যাবের ইমপ্লিমেন্টেশন করে দেখার জন্য ফরওয়ার্ড DFT আর ইনভার্স DFT ইমপ্লিমেন্টেশন করে দেখার জন্য যা যা দরকার, we already have this. You just have to refer to these two codes. এখানে কোডটাই দেয়া আছে, you just have to refer to these two codes and translate it in a way that works in MATLAB. Okay, so that is what you will need for the next lab. Already next labটা অনেক বেশি ইজি হবে, because I have already given you what you will have to do. Okay, so you just have to practice this code, try to implement it in MATLAB, and then apply it so that you can actually see the result for a real life application. I'll be giving a kind of not just a normal signal. There will be a normal signal যে জিনিসটা তোমরা দেখতে পারবা, but it is better if you apply it for a real life thing like an audio signal. একটা actual .wav ফাইল বা একটা mp3 ফাইল, যেখানে একটা সং বা কোনো একটা কিছুকে যদি তোমরা তোমাদের নিজস্ব DFT ফাংশন ইমপ্লিমেন্ট করে, if you apply this thing on it, then you'll see what you get. And you can even perform any kind of manipulation in the frequency domain, REX or IMX এর উপর নিজেদের কোনো একটা কাজ করে, then reverse it back using inverse DFT and see what happens. Original মানে songটা কিরকম চেঞ্জ হয়ে যায়, you can actually see that by মানে this is fun actually. So in the next lab you'll be seeing this. For today's class this will be all, because these are all the things we'll need for the next lab. In the next class, in Monday, we'll be finishing this chapter. We have only a few topics left. There is duality, then polar notation, and then I think polar nuisance. That topic chilo. Some notation, polar notation ki nuisances thake ar ki kishu complexity. So this is the final topic, I think. It is my final topic chilo. Yes, that will be all for DFT. In the next class, we'll be finishing DFT. Okay. So if there is no other questions now, then we can end the class here. I'll be stopping the screen share now.